আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক, যারা সরকারি চাকরিতে অলরেডি যোগদান করতে যাচ্ছেন, বা ধরেন যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন, আজ হোক বা কাল মহান আল্লাহর ইচ্ছায় সরকারি চাকরিতে যোগদান করবেন, তারা কি ধরনের কাগজ জমা দিবেন এই নিয়ে কিন্তু অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। সেই দ্বিধাদ্বন্দ্বটা যেন না থাকে তার জন্যই মূলত আজকে আমার আশা। আমার হাতে দেখেন, আমি এই যে একটা ফাইল, এই পুরো ফাইলের ভিতর থেকে আমি এই কাগজগুলো বের করেছি। এখানে অনেক কাগজ আছে, এই কাগজগুলোই আপনাদেরকে জমা দিতে হবে। একটু খেয়াল করেন কি কি জিনিস জমা দিতে হবে। আমি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আলোচনা। প্রথমেই আপনাকে জমা দিতে হবে হচ্ছে এই যে দেখছেন আমার হাতে যেটা যেটা আমি জমা দিয়েছিলাম, যোগদান পত্র। এই যোগদান পত্রটা আপনাকে জমা দিতে হবে। এই যোগদান পত্রে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি যেদিন আপনাকে যোগদান করতে বলা হয়েছে সেই দিন আপনি ওই দিন অর্থাৎ তারিখটা ইংরেজি প্লাস বার সহ পূর্বাংশে অর্থাৎ দিনের প্রথম ভাগে আপনি যোগদান করলেন, বা আমি যোগদান করলাম, উক্ত প্রতিষ্ঠানে যোগদান করলাম, প্রতিষ্ঠানের নাম দিয়ে এটা কিন্তু উল্লেখ করবেন। যদি আপনি অপরাহ্নে দেন অর্থাৎ বিকেল বেলার সময়টা দেন, তাহলে কিন্তু আপনার যোগদান বাতিল হবে না। বেসিক্যালি আপনার বেতনটা অ্যাটলিস্ট আপনার যে বেতনটা আর কি, তা হচ্ছে আপনি দিনের অর্ধেক বেতনটা পাবেন না, দ্বিতীয় ভাগের বেতন থেকে আপনার শুরু হবে। ওই দিনের বেতনটা আপনি অর্ধেক পাবেন। এই কাজটা করেন না। যদি সুযোগ থাকে সবসময় আপনি সকালবেলাতেই যোগদান করবেন। ওকে, আচ্ছা, এই গেল। এবার আসেন হচ্ছে পরবর্তীতে কি জমা দিবেন। এবার জমা দিবেন হচ্ছে আপনার এই যে দেখছেন, এটা হচ্ছে নিয়োগপত্র। যেমন আমাদের বিসিএস থেকে যখন আমরা আসছিলাম তখন আমাদের এই গেজেটটা দেওয়া হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা। এখানে অনেক কিছু আপনাকে উল্লেখ করে দিবে যে এই শর্তগুলো মেনে আপনি চাকরিতে যোগদান করতেছেন। তার ভিতর থেকে সবচেয়ে বেশি যে বিষয়গুলো জরুরি তা হচ্ছে আপনি মেডিকেল রিপোর্ট যদি আপনার চাকরিতে যোগদানের পরে হয়, বা পুলিশ ভেরিফিকেশন যদি চাকরিতে যোগদানের পরে হয়, তাহলে কিন্তু সেগুলোতে আপনার পাস করতে হবে। যদি আপনি সেখান থেকে ক্লিয়ারেন্স ঠিকঠাক ভাবে না পান, তাহলে কিন্তু আপনার চাকরিতে যোগদান করেও কোনো লাভ হবে না, চাকরিটা বাতিল হবে। আর যদি এগুলো আগে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে কোনো টেনশন নাই, তাহলে শুধু যোগদান করলেই হবে। এর পাশাপাশি আপনি 2 বছর শিক্ষানবিশ হিসেবে আপনি চাকরিতে থাকবেন। ওই 2 বছরে যদি আপনার কোনো অসদাচরণ ধরা পড়ে, বা আপনি যদি কোনো ঝামেলা করেন, আপনার চাকরিতে যদি কর্তৃপক্ষ মনে করে যে আপনি যোগ্য না, তাহলে কিন্তু আপনার এই নিয়োগ বাতিল হয়ে যাবে। অর্থাৎ তখন কিন্তু আপনি 2 বছরে যে কতদিন চাকরি করেছেন, তারপর বেতন যত পেয়েছেন সবকিছু জমা দিয়ে তারপর আপনাকে চাকরি থেকে বাধ্যতামূলক ইস্তফা নিতে হবে। বুঝতে পেরেছেন? সো এটা এই স্থায়ীকরণের আগ পর্যন্ত 2 বছর আপনাকে খুব ভালোভাবে চলতে হবে। প্লাস আমি চাই, প্লাস আমরা সবাই চাই আমরা সৎভাবেই চলাচল করবো, বা আমাদের আচরণ সদাচরণ হবে। সেক্ষেত্রে এগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। এর পাশাপাশি আপনি যদি কোনো বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন, বা যদি বিয়ে করতে অঙ্গীকারাবদ্ধ হন, সে আপনি নারী হোক পুরুষ হোক, সেক্ষেত্রে ওই বিদেশি নাগরিকের যদি বিদেশি পাসপোর্ট থেকে থাকে, তাহলে কিন্তু আপনার নিয়োগ হবে না, আপনার নিয়োগ বাতিল হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি জয়েন করতে পারবেন না। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্লাস আপনারা নিজেরাও সরকারি চাকরি বিধিমালা যেগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন। আমি যাব সেখানে ইনশাল্লাহ। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের এটাকে বলা হচ্ছে আপনার সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার। যেমন আমাদের এই সরকারি চাকরিতে যখন আমরা আসি, এই বিসিএস থেকে আমরা যারা আসছিলাম, তাদের এই সুপারিশপত্রটা সেখানে দেওয়া ছিল। এই সুপারিশপত্রটা আপনাদের জমা দিতে হবে। অর্থাৎ যেখানে আপনি কোথায় আপনার যে রেজাল্ট আর কি, বেসিক্যালি সুপারিশপত্র বলতে আপনি যে চূড়ান্ত ভাবে যে মনোনীত হয়েছিলেন না, ওই যে রেজাল্ট শিটটা, ওইটাই হচ্ছে আপনার সুপারিশপত্র। বুঝতে পেরেছেন? আর যদি আপনি বেসরকারি চাকরিতে যান বা অন্যান্য সরকারি চাকরিতে অনেক সময় দেখা যায় আলাদা করে সুপারিশপত্র দেওয়া হয়, সেটা আলাদা কথা। বাট বেসিক্যালি আপনার রেজাল্ট শিটটাই হচ্ছে আপনার সুপারিশপত্র। বুঝতে পেরেছেন? চূড়ান্ত রেজাল্ট যেটা, মৌখিক পরীক্ষা আপনি যেটা দিয়ে পাশ করেছিলেন, সেখানে আপনার রোল থাকবে। আমাদের রোলও এর মধ্যে ছিল, আমরা সেটা জমা দিয়েছিলাম। এটা জমা দিতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে? এরপরে আপনি আসবেন হচ্ছে আপনার যে কাগজগুলা, তা হচ্ছে যেমন আমি যখন বিসিএস থেকে আসি, তখন এই যে বিসিএস এর যে আবেদন কপি দেখছেন, এই আবেদন কপিটা জমা দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনি যে চাকরিতে যোগদান করবেন তার জন্য যে আবেদন কপি, অর্থাৎ সিবি যেটা প্রথম ছিল, অ্যাপ্লিকেন্ট কপি, ওইটা আপনি জমা দিবেন। এর পাশাপাশি আপনি যে অ্যাডমিট কার্ড যেটা ছিল সেটাও জমা দিবেন। যেমন আমি এই যে 40 বিসিএস এর অ্যাডমিট কার্ড প্লাস এই যে আবেদন কপি, এগুলো আমি জমা দিয়েছিলাম। ঠিক আছে, গেল এটা। এরপরে আপনার যেটা লাগবে তা হচ্ছে আপনার এনআইডি সত্যায়িত লাগবে। এখানে সত্যায়িত করা নাই, এই সত্যায়িত এনআইডিটা লাগবে। ঠিক আছে? এতক্ষণ যা দেখেছি তার সত্যায়িত লাগবে, কিন্তু এবার লাগবে এই সত্যায়িত এনআইডি। আপনি জমা দিবেন, অর্থাৎ এক সেট, বা আপনি যে কয় সেট তারা চাচ্ছেন, প্লাস আপনি যে পৌরসভা বা যে জায়গায় আপনি আপনার স্থায়ী ঠিকানা যেখানে আপনার, সেখানের যে নাগরিকত্ব সনদ, সেটা সে সত্যায়িত কপি, সেটা আপনি জমা দিবেন। এই গেল। এরপরে যেটা লাগবে তা হচ্ছে আপনার যে সার্টিফিকেট গুলা। ঠিক আছে? অনেক সময় মার্কশিটও চায় সত্যায়িত কপি, বাট সাধারণত চায় না, সার্টিফিকেট গুলোই লাগে। তো এই যে আমার যেমন এসএসসি, ইন্টার, অনার্স, ঠিক আছে, এবং মাস্টার্স, এই যে সার্টিফিকেট গুলো আমি জমা দিয়েছিলাম, এগুলো আমাকে জমা দিতে হয়েছিল, এবং সত্যায়িত কপি এগুলো কিন্তু জমা দিতে হবে। গেল। এরপরে যেটা আপনার লাগবে তা হচ্ছে এই যে দেখছেন
অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এই যে আপনার যে সম্পদের যে বিবরণী, এইটা আপনাকে জমা দিতে হবে এবং এটা নিজ হাতে লিখে জমা দিতে হবে। অর্থাৎ আপনি যখন সরকারি চাকরিতে ঢুকতেছেন তখন আপনার স্ত্রী বা স্বামী যারা আছেন, সন্তান সন্ততি, সেগুলো সহ আপনার যে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সেগুলো সব বিবরণী এখানে দিবেন। এইখানে কিন্তু আপনার কর্মচারীর নাম, আপনি কোন পদে আছেন, আপনার এনআইডি নাম্বার, জন্ম তারিখ থেকে শুরু করে সবকিছু, মোবাইল নাম্বার থেকে শুরু করে এখানে লিখবেন। এরপরে হচ্ছে আপনার পরিবারের যে সদস্য অর্থাৎ স্ত্রী সন্তান যারা আছেন তাদের বিষয়গুলো এখানে তুলে ধরবেন। এরপরে চলে যাবেন হচ্ছে যেটা, তা হচ্ছে আপনার স্থাবর সম্পত্তি, বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার জমি জমা, আপনার নামে যদি কোনো জমি জমা থেকে থাকে তাহলে এটা লিখবেন। আর যদি আপনার পিতা জীবিত থেকে থাকেন, যদি সেগুলো ভাগ বটরা না হয় বা ভাগ বাটোয়ারা না হয়, তাহলে লিখবেন যে আমার পিতা জীবিত আছে, তাই আমি এখনো কোনো স্থাবর সম্পদের মালিক নই। এগুলো কিভাবে লিখতে হয় এগুলো আমি আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ পরবর্তীতে। তো এগুলো এখানে হবে। এর পাশাপাশি অস্থাবর যেগুলো আছে, অর্থাৎ ধরেন আপনার অলংকার বা গাড়ি বাড়ি যেগুলো আছে আর কি, অস্থাবর যেগুলো অর্থাৎ গাড়ি যেগুলো আর কি, গাড়ি বা ধরেন আপনার অলংকার বা জিনিসপত্র যেগুলো ইলেকট্রনিক্স, এই জিনিসগুলো এই অস্থাবর সম্পদের জায়গাতে আপনি লিখবেন, বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি মানে যদি কোথাও আপনার দায় দেনা থেকে থাকে বা ধরেন আপনি যদি কোথাও লোন টোন নিয়ে থাকেন, সেই জিনিসটা এই অংশে উল্লেখ করবেন, বুঝতে পেরেছেন? দায় দেনা বা লোন, সেটাও আপনাকে উল্লেখ করতে হবে। সবকিছু উল্লেখ করার পরে আপনার নাম, তারিখ, সিল সহ, বা ধরেন আপনার সিল তো না, আপনার নাম, পদবি সহ, আপনার যে চাকরিতে আপনি যোগদান করতেছেন সেটা আপনার পদবি, স্বাক্ষরটা দিবেন, ঠিক আছে, এবং তারিখ সহ দিয়ে আপনি এটা জমা দিবেন। এটা কিন্তু পরবর্তীতে যখন এসিআর হবে, প্লাস যখন আপনার সরকার চাবে, ধরেন আপনার 2-3 বছর পরে বললো যে আপনার বর্তমান সম্পদ বিবরণী দেন, তখন এইটা আর ওইটা যেটা তখন দিবেন তখন এগুলো কিন্তু মিলাবে, বুঝতে পেরেছেন? তো এটা বুঝে শুনে পূরণ করবেন। গেল এটা। এরপরে যেটা, তা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে 3টা খাম, মানে সরি খাম তো না, 3টা আপনার স্টাম্প। এই যে 3টা স্টাম্প, এই 3টাকে বলা হয় নন জুডিশিয়াল স্টাম্প। এই যে নন জুডিশিয়াল স্টাম্প, এগুলো আপনি যে কোনো ধরনের ভেন্ডর বা ধরেন আপনার সরকারি কোড যেগুলো আছে সেই কোড, বা আপনি পোস্ট অফিস বা এগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেইখান থেকে আপনি এগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে এইখানে এই পিছনে এগুলোকে বলা হয় নন জুডিশিয়াল স্টাম্প। আমি আসতেছি এই বিষয়ে। এই পিছনে আপনার নাম, অর্থাৎ যিনি চাকরি পেয়েছেন তার নাম, ঠিকানা সহ সবকিছু এখানে উল্লেখ করতে পারবেন, ভেন্ডারের সই থাকবে, ঠিক আছে? এটা না হলে কিন্তু হবে না। অর্থাৎ এই পিছনে যদি এগুলো না উল্লেখ করেন তাহলে কিন্তু হবে না। বারবার এটা কিন্তু উল্লেখ করতে হবে। আমি দেখেন আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখছেন, এভাবে কিন্তু উল্লেখ করতে হবে। এবং উল্লেখ করার পরে এখানে কি কি লিখবেন সে বিষয়ে আসতেছি। এই যে নন জুডিশিয়াল স্টাম্প, এইটা ব্যবহার করা হয় হচ্ছে এই যে ধরেন আপনার কোনো দলিল দস্তাবেজ বা ধরেন কোনো চুক্তি, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলা যদি আপনি লিখে দেন কাউকে, সেই বিষয়গুলোতে বা ধরেন এই যে অঙ্গীকারনামা, এই বিষয়গুলো উল্লেখ করতে এটা ব্যবহার করা হয়। এবং চাকরিতে এটা লাগে হচ্ছে আপনার যৌতুক আপনি দিবেন না, নিবেন না, এই টাইপের যে বিষয়টা, তার জন্য যে অঙ্গীকারনামা, তার জন্য এটা ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন? আর যেটা জুডিশিয়াল স্টাম্প, সেটা হচ্ছে আপনার মামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন? অর্থাৎ যদি কোনো মামলা হয় সেক্ষেত্রে জুডিশিয়াল স্টাম্পে এই মামলাটা লেখা হয়, বা ধরেন লেখা না হলে মানে বিষয়গুলো ওখানে উল্লেখ করা হয় আর কি। এটা আরো ভালো যারা বোঝেন তারা বুঝবেন। তবে দলিল দস্তাবেজের বেলায় এই নন জুডিশিয়াল স্টাম্পে সবকিছু হয়। এবং এটা 100 টাকার 3টে স্টাম্পে আপনাকে উল্লেখ করতে হবে। এই 3টে স্টাম্পে জুড়ে আপনাকে লিখতে হবে। কি বিষয়গুলো লিখবেন সেই বিষয়গুলো একটু আসি। যদি আমার ইচ্ছা আছে যে এই নিয়ে আর একটু ভালো করে একটা ভিডিও বানানো, তবে আপাতত আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। যেমন ধরেন এটা ফটোকপি, আমি জমা দিয়েছিলাম তখন আমি কি কি লিখেছিলাম। দেখুন এই যে 3টা পেজ দেখছেন, এই 3টা পেজেই কিন্তু উল্লেখ করতে হবে সবকিছু, এবং এখানে কোনো কাটাছেটা করা যাবে না। আপনি যখন প্রিন্ট দিবেন তখন সবকিছু ক্লিয়ার করে চেক করে তারপর প্রিন্ট দিবেন। আগে প্রিন্ট দিলে কিন্তু এই একটা পেজ 100 টাকা দাম, এই স্টাম্প। একবার যদি ভুলভাল প্রিন্ট দেন, কোনো স্মারক নাম্বার যদি ভুল থাকে বা কোনো কিছু বানান ভুল থাকে, তাহলে কিন্তু গেছে গা, ওইটা কিন্তু তাহলে আপনাকে নতুন করে আরেকটা আবার 100 টাকা দিয়ে কিনে এনে প্রিন্ট দিতে হবে, বুঝছেন? তাই আগে ভাগে এটা ডেমো প্রিন্ট দিয়ে সবকিছু চেক আপটা করে তারপর প্রিন্ট দিবেন। এখন বিষয় হচ্ছে কি লিখবেন। যেমন ধরেন আমি লিখছিলাম, আমি কাজী মনিরুজ্জামান, পিতা মাতা এই, আমি বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের এত এত তারিখের এত এত গেজেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এত তারিখের এত গেজেট বা এই বেতন স্কেল অনুসারে, এই স্মারকের অনুসারে আমি কারিগরি শিক্ষা অধিদপ্তরের দিন টিএসসি অর্থাৎ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ইংরেজি পদে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেছি, বুঝতে পেরেছেন? খেয়াল করছেন? অর্থাৎ বিসিএস কারিগরি শিক্ষা যেটা আছে সেই শিক্ষার অধীনে আমি যোগদান করেছি। আমার রেজিস্ট্রেশন নাম্বার 1, আমার মেধাক্রম হচ্ছে এই, বুঝতে পেরেছেন? মানে আমার রেজিস্ট্রেশন নাম্বার এইটা, আমার মেধাক্রম এইটা। এই গেল হচ্ছে, এখানে আমি লিখলাম, ওকে। এই গেল প্রথম পেজ, এবং এখানে লিখতে হবে চলমান পাতা 2, অর্থাৎ এই প্রথম পেজ তো এই, আর চলমান যে পরে একটা পাতা আছে সেটা হচ্ছে 2 পাতা। 2 পাতাতে যখন আপনি আসলেন সেখানে আপনি লিখছেন যে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে আমার বিয়েতে কোনো প্রকার যৌতুক গ্রহণ বা প্রদান করব না, যেহেতু আমি অবিবাহিত,
প্লাস তখনও ছিলাম অবিবাহিত, তাই আমি এটা লিখেছিলাম। যারা বিবাহিত আছেন তারা লিখবেন যে আমি অঙ্গীকার করছি বা আমি এই মনে অঙ্গীকার করছি যে আমার বিয়েতে আমি কোনো প্রকার যৌতুক গ্রহণ বা প্রদান করিনি। বুঝতে পেরেছেন? এটা লিখবেন। এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিয়েতে যৌতুক দিব না এবং তাদের নিতেও উৎসাহিত করব না। বুঝতে পেরেছেন? এইটা। এরপরে আপনারা লিখবেন হচ্ছে যদি আমি কোনো প্রকার যৌতুক আদান প্রদানের সাথে জড়িত থাকি বা সহযোগিতা করি তাহলে বাংলাদেশ সরকার আমার বিরুদ্ধে বিধি মোতাবেক যে কোনো শাস্তি প্রদান করলে আমি তা মেনে নিতে বাধ্য থাকবো। বুঝতে পেরেছেন? আপনি সাধু ভাষাতে লিখতে পারেন, তবে চলিত ভাষা লিখলে ভালো হবে। এবং এখানে লিখবেন হচ্ছে চলমান পাতা 3। এই গেল এখানে 3 নম্বর পাতায় আপনি আসবেন হচ্ছে এখানে লিখবেন হচ্ছে অর্থাৎ আপনার সব অ্যাপ্লিকেশন শেষ, এবার শেষে যেটা লিখতে হয় যেমন এতদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে ও অন্যের বিনা প্ররোচনায় এই অঙ্গীকারনামায় উল্লেখিত বিষয়াদি নিজে পাঠ করে এবং অর্থ বুঝে আমি নিম্নলিখিত সাক্ষীগণের উপস্থিতিতে আজ এত তারিখ অর্থাৎ যেদিন আপনি যোগদান করবেন এবং বার সহ পূর্বাঙ্গে স্বাক্ষর প্রদান করলাম এবং নিচে দিবেন তারিখ এবং আপনার যে অঙ্গীকারী স্বাক্ষর অর্থাৎ আপনি যে অঙ্গীকার করলেন আপনার স্বাক্ষর সহ তারিখ, নিচে নাম, আপনার পদ, আপনি কোথায় জয়েন করেছেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার মেধাক্রম যদি থেকে থাকে সেটা, এবং নিচে আসবে হচ্ছে সাক্ষীগণের স্বাক্ষর। এই সাক্ষীগণ হতে হবে হচ্ছে যারা ভোটাধিকার প্রাপ্ত অর্থাৎ যারা ভোট দিতে পারবেন এমন দুজন ব্যক্তি। সে হতে পারেন আপনার নিকটাত্মীয়, আপনার রক্তের সম্পর্কে হলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু যিনি ভোটাধিকার দিতে পারবেন এমন দুইজন অর্থাৎ অ্যাডাল্ট, এরকম দুজনে নাম সহ তার স্বাক্ষর বা ধরেন শুধু স্বাক্ষর এবং তারিখ সহ স্বাক্ষর এটা দিতে পারে। এইখানে একটা, পাশে একটা, অথবা এই একটা, নিচে একটা, দুইজনে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। এইগুলো জমা দিয়ে আপনাকে তারপরে চাকরিতে যোগদান করতে হবে। মনে রাখবেন কিছু কিছু চাকরিতে এর চেয়ে কমও লাগে পেপারস, কিছু কিছু চাকরিতে এর চেয়ে বেশিও লাগে। যেমন ধরেন অনেক অনেক চাকরিতে বলে যে আপনার মেডিকেল পেপারস যেগুলো আপনি জমা দিয়েছেন সেগুলোও জমা দিতে হবে, অর্থাৎ আপনি যদি মেডিকেল করিয়ে থাকেন সেই পেপারস গুলো দেখাতে হবে, সেটাও হয়। আবার পুলিশ ভেরিফিকেশন ফর্মের একটা ফটোকপি থানা থেকে এনেও সেটা আপনার জমা দিতে হতে পারে। এগুলো অনেক সময় বলে, তবে এগুলো সাধারণত লাগে না। যদি লেগে থাকে এগুলো আপনি সংগ্রহে রাখবেন, ঠিক আছে? এটা বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন সরকারি চাকরিতে লাগে আর কি। বিশেষ করে আপনি যদি এনএসআই তে যান বা ধরেন আপনি যদি এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেন, এই যে চাকরিগুলো আছে বা ফোর্সের চাকরি, এই চাকরিগুলোতে এগুলো বাধ্যতামূলক দরকার পড়ে, ঠিক আছে? অনেক সময় বিসিএস এও এগুলো লাগে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু কি বুঝলেন আমাকে তো জানাবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে সমস্যা থাকে, আমাকে অবশ্যই জানাবেন। আমি ইনশাল্লাহ আমার সাধ্যে সমাধান থাকলে আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এটা প্রথমেই বলা উচিত ছিল, তা হচ্ছে এই যে আপনি প্রথমে যে যোগদান পত্রটা যে জমা দিলেন না, ওই যোগদান পত্রে, আমি তো যোগদান পত্রটা এখানে রেখেছি, এই যোগদান পত্রের সাথে কিন্তু আপনাকে 2 কপি ছবি জমা দিতে হবে এবং সত্যায়িত ছবি আপনার নাম সহ। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু জমা দিতে হবে, এখানে পিন আপ করে দিবেন, একটা তাদেরকে হাতে দিবেন আর একটা এখানে পিন আপ করে দিবেন। বুঝতে পেরেছেন? এবং একটা সাদা ফাইলে সবকিছু, এই কাগজ, যত কাগজ বললাম এই যে দেখতে পাচ্ছেন, এই সব কাগজ একসাথে যাবে। এবং যখন আপনি বেতন করাতে যাবেন আইবাসে, তখন কিন্তু এই কাগজগুলা, এই 1 সেট বা 2 সেট আপনাকে কিন্তু হিসাব রক্ষণ অফিসে জমা দিয়ে আপনার বেতন করাতে হবে। এগুলো পরবর্তীতে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এই যা যা দিয়েছে এগুলো সবই জমা দিতে হবে 2 সেট করে। বুঝতে পেরেছেন? তো ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের উপকার হলো। যদি ভালো লেগে থাকে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।